আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের জীববিজ্ঞানের শেষের অধ্যায়টা, ১৪ অধ্যায় আ জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি অধ্যায়টা শুরু করার আগেই এই অধ্যায় নিয়ে কিছু কথা বলি। এই অধ্যায়টা থেকে প্রশ্ন খুব কমই আসে। ২৪ সালে রিসেন্ট যদি বলি, ২০২৪ সালে ৩-৪টা বোর্ডে এটা থেকে প্রশ্ন আসছে। এর আগে ১৯ সালে আসছে, এর আগে ১৬ সালে একবার আসছে। এই অধ্যায় থেকে যদি আমরা ওভারঅল চিন্তা করি তাহলে দেখা যায় যে এই অধ্যায়ের ইম্পর্টেন্স খুবই কম, কিন্তু এই অধ্যায়টা তোমাকে বাদ দেওয়া যাবে না। এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে পরীক্ষায়। দেখো, এই অধ্যায়টায় প্রশ্ন থেকে হাতে গোনা ৪-৫টা প্রশ্ন তোমার পড়লে এই অধ্যায় থেকে যদি তোমার প্রশ্ন আসে তুমি পারবে। তো এই অধ্যায়টা যারা স্কিপ করার চিন্তা করতেছো তারা কিন্তু ভুলেও এই চিন্তা মাথায় আর আনা যাবে না, কারণ এই অধ্যায় দিয়েই তুমি ১০ মার্ক নিশ্চিত করতে পারো। এই অধ্যায় থেকে তুমি যদি অ্যান্সার করো, তোমার ১০ মার্ক কাটার চান্সই নেই, টিচাররা কাটতে পারবে না। তা শুরু করা যাক আমাদের জীব প্রযুক্তি অধ্যায়টা। এই অধ্যায় শুরু করার আগে তোমাদেরকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো, আমরা শুরু করা যাক। এখানে আমি কতগুলো সংজ্ঞা, এই যে দেখো, এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো আছে ওগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি। একবার বলে দিই তাও তোমাদেরকে। জীব প্রযুক্তি, প্রথম যে সংজ্ঞাটা সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এখানে তোমাদের বইতে জীব প্রযুক্তি নিয়ে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আমি বলবো কি তোমরা চেষ্টা করো এই আমি যে সংজ্ঞাটা দিয়েছি এটা লেখার জন্য। জীববিজ্ঞানে তোমার মার্ক পেতে হলে তোমাকে স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে। তাই তোমার জন্য এই জীব প্রযুক্তির যে সংজ্ঞাটা দিয়েছি চেষ্টা করবে এই সংজ্ঞাটাই দেওয়ার। এখানে আমি লিখেছি জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের দেহের অংশবিশেষ ব্যবহার করে মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য তৈরি করার প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তি। তারপর এখানে টিস্যু কালচার। টিস্যু কালচারের জন্য প্রথমে তোমার কি দরকার? একটা জীবাণুমুক্ত পরিবেশ। তারপর এই যে টিস্যু কালচারটা করা হয় এটা কি গাছের বৃদ্ধি হওয়ার কি আসল উপায়? এটা কৃত্রিম উপায় না। তাহলে এখানে হচ্ছে গবেষণাগারে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম আবাদ মাধ্যমে জীবের কোনো টিস্যু থেকে আমরা প্রথমে একটা যে উদ্ভিদটা টিস্যু কালচার করতে চাই সে উদ্ভিদের কিছু অংশ নিই না। দেখো, গবেষণাগারে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম আবাদ মাধ্যমে জীবের কোনো টিস্যু থেকে নতুন জীব তৈরি করার প্রযুক্তিকে বলে টিস্যু কালচার। টিস্যু কালচারকে বলা হয়, টিস্যু মানে কি? কলা না? কালচার মানে আবাদ, টিস্যু কালচার বা কলা আবাদ। তারপর হচ্ছে কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম কালচার মিডিয়াম মানে হচ্ছে আবাদ মাধ্যম। এটি হলো বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ এমন একটি মাধ্যম যাতে টিস্যু কালচার সম্পন্ন করা হয়। তারপর আছে কেলাস। কেলাস হচ্ছে আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্টেড টিস্যুর বারবার বিভাজিত হয়ে কোষীয় মণ্ডে পরিণত হয়, তাই কি কেলাস। এখানে কিন্তু তোমার যে পরের যে কোশ্চেনগুলো আসবে তোমার পরীক্ষায় এগুলো জানার জন্য কিন্তু এই কেলাস, কালচার মিডিয়াম কি, টিস্যু কালচার কি, জীব প্রযুক্তি কি, এগুলোর সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লান্ট। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাই এক্সপ্লান্ট। এখানে প্রথমে তুমি একটা উদ্ভিদের কিছু অংশ কেটে নিবে না। প্রথমে তো ওই অংশটা ধরো উদ্ভিদের একটা পাতা, কিন্তু যখন তুমি টিস্যু কালচারের আগে এটাকে দেখবে, ওইটাকে তখন তুমি কি বলবে? পাতা। কিন্তু যখন টিস্যু কালচারের উদ্দেশ্যে ওই পাতার কিছু অংশ তুমি নিবে, ওই অংশটার তখন নাম হয়ে যাবে কি? এক্সপ্লান্ট। তাহলে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাই এক্সপ্লান্ট। তারপর এখানে অনেকগুলো আছে, জিন প্রকৌশল, প্লাজমিড কি। এই প্লাজমিড সম্পর্কে তোমাদের বইতে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, এখানে আমি আরেকটা দিয়েছি। এটা তোমাকে প্লাজমিড কি জিনিস সেটা বুঝতে সাহায্য। দেখা আচ্ছা, আমি এটা পড়াই দিই। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে অবস্থিত প্রধান ডিএনএ ছাড়াও, প্রধান একটা ডিএনএ আছে, সেই ডিএনএ ছাড়াও যে ক্ষুদ্র বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে বলে প্লাজমিড। এটি ডিএনএ রিকম্বিনেশন পদ্ধতিতে জিন বাহক বা ভেক্টর হিসেবে কাজে লাগে। তুমি যখন ডিএনএ রিকম্বিনেশন পড়বা তখন দেখবে এই প্লাজমিডের ব্যবহার আছে। সেখানে দেখবা গোল করে একটা দেওয়া আছে, এখানে লেখা আছে না ক্ষুদ্র বৃত্তাকার, যে গোল অংশটা দেখবে না ওইটাই হচ্ছে প্লাজমিড। তারপর এখানে আছে রেস্ট্রিকশন এনজাইম, জিএমও মানে কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তারপর আছে ইন্টারফেরন। এখান থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন শুরু। গ ঘতে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এখান থেকে আসে। এখানে প্রশ্নটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ। দেখো, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে তোমার বইতে। পদ্ধতির যে ধাপ হচ্ছে 5টা দেওয়া আছে। তোমরা চাইলে যদি এটা পড়ে থাকো আগে ভালো করে তাহলে এটাই লিখিও, আর যদি নতুন হয়ে থাকো
তাহলে আমি আলাদাভাবে একটা লিখেছি, তোমরা চাইলে এটাও পড়তে পারো। দেখো আমি পড়াই দিই তোমাদেরকে। আমি তোমাদেরকে বেসিক কথাগুলো বলে দিই, তোমরা পড়ে নিবে এটা থেকে, চাইলে তোমরা এটা থেকেও পড়তে পারো, বই থেকেও পড়তে পারো, ঠিক আছে? এখানে কিন্তু তোমার যে ধাপ এখানে আমি দিয়েছি 9টা, তোমাদের বইতে দেওয়া আছে 5টা, কিন্তু কথা একই, কিন্তু আমি এখানে ধাপগুলা বাড়াইছি আর কি। এটাতে কিন্তু তোমাদের সুবিধা হবে, মার্ক পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে আর কি। এখানে প্রথম ধাপে টিস্যু কালচার তুমি করতে চাও, প্রথমে তোমাকে একটা মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে, যে তুমি কোন উদ্ভিদটার টিস্যু কালচার করতে চাও সেটা নির্বাচন করতে হবে। তুমি নির্বাচন করলা একটা জবা ফুল গাছের তুমি টিস্যু কালচার করতে চাও, ঠিক আছে? তারপর শুরুতে মাতৃ উদ্ভিদ এবং এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। আর যে এক্সপ্লান্টটা নির্বাচন করবে সেটা অবশ্যই উন্নত গুণসম্পন্ন আর রোগমুক্ত হতে হবে। যেটা উন্নত না, যেটা বাজে, ফল টক, সেটার টিস্যু কালচার করে তোমার লাভ আছে, আর যেটা রোগমুক্ত না তা দিয়ে তোমার কোনো উপকার হবে? তাই এক্সপ্লান্ট অবশ্যই উন্নত গুণসম্পন্ন আর রোগমুক্ত হতে হবে। তারপর আচ্ছা এক্সপ্লান্ট তুমি নিলা, তারপর এই যে এক্সপ্লান্টটা নিলা এটাকে তো কালচার করতে হবে কালচার মিডিয়ামে, মানে একটা মাধ্যম, মিডিয়াম মানে কি মাধ্যম, কালচার মিডিয়াম প্রস্তুত করতে হবে। টিস্যু কালচার সম্পন্ন করতে সুনির্দিষ্ট কালচার মিডিয়াম প্রস্তুত করতে হবে। এতে থাকে বিভিন্ন পুষ্টি উপাদান, ভিটামিন ইত্যাদি। দাঁড়াও তোমাদেরকে আমি কলম দিয়ে দেখাই দিই। এতে থাকে বিভিন্ন পুষ্টি উপাদান, ভিটামিন ইত্যাদি। তারপর এক্সপ্লান্ট নির্বাচন করলা, কালচার মিডিয়াম প্রস্তুত করলা, তারপর এই যে এই দুইটা নিলা, এরপরে এইগুলোকে জীবাণুমুক্ত করতে হবে না? এই ধাপে যন্ত্রপাতি, প্লান্ট, কালচার মিডিয়াম ইত্যাদিকে জীবাণুমুক্ত করতে হবে। এই জন্য অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট রাখতে হয়। এই যে তুমি যদি এই জিনিসগুলোকে জীবাণুমুক্ত না করো, তাহলে দেখা যাবে যে টিস্যু কালচার করার পর যে গাছটা তৈরি হবে ওইটা দেখা যাবে রোগে আক্রান্ত হবে। তাই তোমাকে এর আগে যন্ত্রপাতিগুলা, যে এক্সপ্লান্ট নিলা, কালচার মিডিয়াম নিলা, এগুলোকে জীবাণুমুক্ত করতে হবে তোমাদের, ঠিক আছে? তারপর এক্সপ্লান্টকে কালচার মিডিয়ামে স্থাপন, এই যে জীবাণুমুক্ত করলো, ঠিক আছে? সব জীবাণুমুক্ত করা শেষ। এখন তুমি কি করবা? এক্সপ্লান্টটাকে কালচার মিডিয়ামে রাখবা, ঠিক আছে? এই ধাপে ল্যামিনার এয়ারফ্লো, তুমি একটু আগে সব কিছুকে জীবাণুমুক্ত করলা না, এখন তুমি যখন এক্সপ্লান্টটাকে কালচার মিডিয়ামে নিতে যাবা, বাতাসে তো বিভিন্ন ভাইরাস ঘুরে বেড়ায়, তো নিতেই দেখা গেছে একটা ভাইরাস আক্রমণ করে ফেললো, তখন তখন তো আর গাছটা রোগমুক্ত হইল না। তাই তোমাকে এই যন্ত্রটা ল্যামিনার এয়ারফ্লো, এটা বায়ু জাতীয়, তো এটা কি করবে কি ভাইরাসগুলোকে এই যে তুমি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে এর কাছে দ্বারে আসতে দিবে না। তো এই যন্ত্রটা চালু করলা, তারপর জীবাণুমুক্ত চিমটার সাহায্যে এক্সপ্ল্যান্টকে কালচার মিডিয়ামে স্থাপন করতে হবে। এরপর তুলা আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কনিক্যাল ফ্লাক্সের মুখ ঢেকে দিতে হবে। মুখ ঢেকে দিলা, তাহলে এরপর আর কোনো সমস্যাই হবে না। এরপর তুমি ল্যামিনার এয়ারফ্লো যন্ত্রটা বন্ধ করে দিলা। এবার তোমার কাজ শেষ। এবার কি করতে হবে? কেলাস সৃষ্টি হবে। এখানে কি? এরপর কনিক্যাল ফ্লাস্কগুলোকে গ্রোথ রুমে রেখে আসবা। এখানে এক্সপ্ল্যান্ট থেকে কোষ বিভাজনের মাধ্যমে কেলাস সৃষ্টি হয়। এখানে সামান্য একটু অংশ নিলে না, এরপর এটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকে। এক্সপ্ল্যান্ট থেকে কোষ বিভাজনের মাধ্যমে কেলাস সৃষ্টি হয়। তারপর মূলবিহীন চারা সৃষ্টি। এই কেলাস থেকে এই ধাপে দেখা যায় কেলাস বিভাজিত হয়ে মূলবিহীন চারা সৃষ্টি হয়। কিন্তু তোমার কি মূলবিহীন চারা দরকার? তোমার তো মূলযুক্ত চারা দরকার। মূলবিহীন চারা দিয়ে তুমি কি করবে? তারপর এটাকে মূল সৃষ্টিকারী মাধ্যমে স্থানান্তর করতে হবে। মূল সৃষ্টিকারী মাধ্যমে চারা স্থানান্তর। মূল সৃষ্টিকারী মাধ্যমে চারাগুলোকে রাখলে কি হবে? মূলযুক্ত চারা সৃষ্টি হবে। তারপর মূলযুক্ত চারা সৃষ্টি হইলো, তারপর তুমি টবে চারা স্থানান্তর করবা। প্রথমে ধরেই যদি তুমি মাটিতে তোমার বাগানে নিয়ে লাগাই আসো, তাহলে তো আর হবে না। এটা এতদিন ছিল একটা কাচের বোতলে, সেখানে বিভিন্ন এই যে কালচার মিডিয়াম মাধ্যমে ছিল, এখান থেকে হঠাৎ যখন প্রাকৃতিক পরিবেশে যাবে তখন সে খাপ খাওয়াই নিতে পারবে না। তাই প্রথমে আস্তে তুমি টবে রাখলা, তোমার ঘরের বারান্দায় রাখলা। এরপর চারাগুলো ল্যাবরেটরি থেকে বের করে টবে লাগানো হয়। এরা পরিবেশের সাথে অভিযোজিত হতে থাকে, পরিচিত হতে থাকে আস্তে আস্তে, যে পরিবেশটা বুঝতে পারে যে কেমন। তারপর তুমি টবে লাগাইলা। এরপর প্রাকৃতিক পরিবেশ বা মাঠ পর্যায়ে সবশেষে চারাগুলোকে পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করা হয়। আর এখানেই টিস্যু কালচারের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হয়, ঠিক আছে? এইখানে তোমাদের বইতে একটা চিত্র আছে। এখানে আমি যে ধাপগুলো দিছি, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ধাপ আছে, এই 8টা ধাপে তুমি চিত্র দিতে পারো।
আর তা না হলে তোমাদের বইতে এই যে চিত্রটা আছে এটা দিতে পারো, ঠিক আছে? তারপর তোমাদের যে জিনিসটা আছে, এই যে টিস্যু কালচার তুমি পদ্ধতিটা শিখলা, ঠিক আছে? টিস্যু কালচারের ব্যবহারটা কি, এখানে তোমার ব্যবহারগুলো বইতে আছে, সুন্দর করে লেখা আছে, বই থেকে তুমি কিন্তু পড়ে নিবা, ঠিক আছে? আমি আর এখানে টিস্যু কালচার ব্যবহারটা পড়াইলাম না, তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবে, এটাতে বোঝানোর কিছু নাই। তারপর যে জিনিসটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ধরো এখানে আরেকটা জিনিস, একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাটা তোমাদেরকে পড়তে হবে। একটা লাইন আছে, সংজ্ঞা না সরি, একটা লাইন, যে জিনিসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে টিস্যু কালচারে আচ্ছা, এখানে আমি মনে হয় স্লাইডটা নাই, এখানে আমি মুখে বলে দিই। এখানে তোমাদের বইতে দেখবা পেজ নাম্বার জীব প্রযুক্তি, যে টিস্যু কালচার প্রথম পেজ 304, সেখানে লেখা আছে তারা হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে এইটা। আর এখানে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, এই পেজটা একটু পড়ে নিও, একটা শাল আসে ওইটা পড়ে নিও। আর দুইটা নাম আছে, ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কি, এগুলো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি স্লাইডটা দিয়ে নিই, তার জন্য দুঃখিত, একটু কষ্ট করে দেখে নিবে, ঠিক আছে? এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এখানে এই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তারপর এই জিনিসগুলো দেখবে, এটা একবার একটু কষ্ট করে রিডিং দিয়ে দিও, কেমন? এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপর আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতির ধাপ। এই যে তোমাদের বইতেও আছে, সুন্দরভাবে ধাপ দেওয়া, মনে হয় মেবি 5 বা 6টা ধাপ দেওয়া আছে। এখানে আমি একটু ভিন্ন করে তোমাদের জন্য, কনসেপ্ট কিন্তু এক, এখানে লেখাগুলো ভিন্ন কিন্তু কনসেপ্ট এক, ঠিক আছে? আমি আমারটা থেকে পড়াই দিতেছি, কিন্তু সব কনসেপ্ট কিন্তু এক। আমি শুধু তোমাদেরকে কনসেপ্টটা বলি, এরপর তোমরা যেখান থেকে তোমাদের সুবিধা হয় ওইখান থেকে পড়ে নিও, ঠিক আছে? এখানে ডিএনএ রিকম্বিনেশন পদ্ধতি, প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। তোমাকে প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএটা নির্বাচন করতে হবে। ধরো একটা আম গাছে তোমার আমটা মিষ্টি হওয়ার জন্য যে দাঁড়াও, তোমাদের একটা খালি, এই ধরো ডিএনএ, হ্যাঁ, ডিএনএর এইটুকু অংশ ধরো, এখানে আমটা যে মিষ্টি হয়, মিষ্টির জন্য দায়ী হচ্ছে এইটুকু অংশ, ডিএনএর এইটুকু অংশ হচ্ছে আমটা মিষ্টির জন্য দায়ী। আবার এতটুকু হয়তো আমটা বড়, আমটা বড় হওয়ার জন্য দায়ী হচ্ছে এতটুকু। তুমি এখান থেকে ধরো ডিএনএ রিকম্বিনেশন করতে চাও এই আরেকটা ডিএনএর সাথে সংযোগ করে, যাতে আমটা তোমার মিষ্টি হয় এটার জন্য, তাহলে তুমি কি করবা? এইটুকু অংশ নিবা। এখানে এটাই বলছে যে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, তোমাকে কাঙ্ক্ষিত ডিএনএটা নিতে হবে। কোন অংশটুকু কিসের কাজ করে, তুমি কোনটা চাও, কোন বৈশিষ্ট্য চাও, সেই হিসাবে তোমাকে কাঙ্ক্ষিত ডিএনএটা নির্বাচন করতে হবে আর আলাদা করতে হবে। প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, এরপর জীবের কোষ থেকে ডিএনএ পৃথক করতে হবে। তারপর ভেক্টর বা বাহক ডিএনএ নির্বাচন। এই ধাপে কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য, এই যে ডিএনএ অংশটুকু নিবা, এটাকে তো তুমি হাতে দিয়ে ধরে নিয়ে যেতে পারো না, এটাকে বহন করার জন্য একটা বাহকের প্রয়োজন। এই বাহক বা ভেক্টর নির্বাচন করতে হবে। এই ভেক্টর নির্বাচন হিসাবে সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডকে বাহক হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এই ধাপে প্লাজমিড এবং কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে কর্তন। বাহক নিলা, কাঙ্ক্ষিত ডিএনএ নিলা, এরপর প্লাজমিড আর কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে কাটতে হবে। এক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইম, এখানে কোন এনজাইমটা কাজ করে কাটার জন্য? রেস্ট্রিকশন এনজাইম। কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। নির্দিষ্ট স্থানে এখানে কি লেখা দাও, সরি, গাঁথন প্রান্ত। গাঁথন প্রান্তটা কি জিনিস আমি তোমাকে এইখানে দেখাই। এই যে এইখানে দেখো, এইখানে যে আমি কাটলাম, এখানে যে আমি কাটলাম, দেখো এখানে কাটলাম, এই যে দেখো এই অংশগুলো কেমন একটা একটার সাথে লাগাইলে, এই যে পাজেল মিলেছো না তোমরা, এই যে পাজেলের মতো আর কি, এগুলোকে বলে গাঁথন প্রান্ত। আঁকা বাঁকা হইলে তার হয় না, যে নির্দিষ্ট গাঁথন প্রান্ত অনুযায়ী তোমাকে কাটতে হবে, পাজেলের মতো আর কি কিছুটা। এই যে
এখানে ইকোলাইয়ের প্লাজমিডটা নিলা, তুমি কাটলা, তারপর যে তুমি কাঙ্ক্ষিত ডিএনএ অণুটা নিলা, নিয়ে পৃথক করলা এখানে কাঙ্ক্ষিত জিন। তারপর এই যে কাটাকাটি করলা, এটা কিসের সাহায্যে? রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। তারপর এটা দ্বারা দেখাই। তারপর কাঙ্ক্ষিত খণ্ডকে প্লাজমিডের নির্দিষ্ট স্থানে স্থাপন। এই কাটলা না, কাটার পর এই অংশটুকু এখানে জোড়া লাগাবে, এই যে জোড়া লাগাইলা। আর এই জোড়া লাগানোর জন্য তোমার কোন এনজাইমটা কাজ করবে? কাটার জন্য হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগানোর জন্য হচ্ছে লাইগেজ এনজাইম। কাঙ্ক্ষিত ডিএনএ প্লাজমিড এখানে স্থাপন করতে হবে। তারপর কর্তৃত্ব স্থানে ডিএনএ স্থাপন, এই যে লাইগেজ এনজাইম দিয়ে অংশগুলোকে জোড়া লাগাতে হবে। এর ফলে তৈরি হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তারপর হচ্ছে ছবি দেখে রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএকে ব্যাকটেরিয়াতে প্রবেশকরণ এবং ক্লোনিং বা সংখ্যা বৃদ্ধি। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা করলা, সেটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করাতে হবে। এই ধাপে রিকম্বিনেন্ট ডিএনএকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়। এর জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। নতুন ডিএনএ বহনকারী ব্যাকটেরিয়াকে বলে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এইটা যে তুমি দুইটা অংশ নিয়ে একসাথে জোড়া লাগাইলা, এই নতুন অংশটা তৈরি হলো। নতুন ডিএনএ বহনকারী যে ব্যাকটেরিয়া, সেটাকে বলে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এরপর ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাইলা। ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করার ফলে কাঙ্ক্ষিত জিনের সংখ্যা বৃদ্ধি হয়, একে বলে জিন ক্লোনিং। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই যে কাঙ্ক্ষিত জিন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাইলে না, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয় আর ওই জিনের সংখ্যাও বৃদ্ধি হতে থাকে, একে বলে জিন ক্লোনিং। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। এই ধাপে জিন ক্লোনিং সঠিকভাবে হচ্ছে কিনা তা মূল্যায়ন করতে হয়। রিকম্বিনেন্ট ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর। এখানে নির্দিষ্ট জীবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করার জন্য অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামক অণুজীবে টিআই প্লাজমিড ব্যবহার করে বিশেষ পদ্ধতির মাধ্যমে কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করা হয়। এখানে পদ্ধতির কথা তোমাদেরকে বলা হয়নি, বিশেষ পদ্ধতির মাধ্যমে এগুলো সম্পন্ন করা হয়। এগুলো অনেক জটিল প্রক্রিয়া, তো এখানে শুধু তোমরা লিখে দিলে হবে বিশেষ পদ্ধতির মাধ্যমে কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করা হয়। তারপর কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে, ধরো তুমি একটা যে গাছটা থেকে তুমি অংশটুকুকে, মানে যে গাছটা তুমি মিষ্টি ফল ফলাইতে চাও, মিষ্টি আম, সেই গাছটাতে তোমার এই জিনিসটা তুমি এত প্রসেস করলা, কেন করলা? ওই গাছটাতে যাতে তোমার মিষ্টি আম ফলে, এটার জন্য না? তো সবশেষে তোমাকে উদ্ভিদ কোষটাতে রিকম্বিনেন্ট ডিএনএ যে বানাইলা, ওইটা প্রবেশ করাইতে হবে না সবশেষে। তারপর দেখো, সবশেষে কাঙ্ক্ষিত জিনকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের টিআই প্লাজমিডের মাধ্যমে বিশেষ ইনজেক্টরের সাহায্যে কাঙ্ক্ষিত জীবে স্থানান্তর করা হয়। তারপর স্থানান্তর করলা, এখন ওই একটাই তো উদ্ভিদ, তুমি একটা উদ্ভিদে ইনজেক্টরের সাহায্যে স্থানান্তর করলা না? তো একটা উদ্ভিদ হইলে তো ওই জিনিসটা, আবার ভালো জিনিসটা তো তুমি আর অ্যাভেলেবেল পাইলে না। তো ওইটাকে টিস্যু কালচারের মাধ্যমে আমরা একটা উদ্ভিদ থেকে অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি না? তো টিস্যু কালচারের মাধ্যমে ট্রান্সজেনিক জীব তৈরি করা হয়। ওই ভালো আম গাছটা যে তুমি বানাইলা, ওইটার টিস্যু কালচারের মাধ্যমে তুমি অনেকগুলা ভালো আমের চারা উৎপাদন করতে পারো। ঠিক আছে, এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই যে ইকোলাই প্রবেশ করানো হয়, এরপর জিন এই যে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হইলো না, এরপর দেখো ক্লোনিংয়ের মাধ্যমে কতগুলা তৈরি হইলো। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়, সাথে সাথে কি জিনের সংখ্যাগুলোও বৃদ্ধি হতে থাকে। এখানে আমি যে চিত্রটা দিছি তোমরা এটাও দিতে পারো, আমি যে চিত্র দিলাম তোমরা এটাও দিতে পারো, আর তোমাদের বইতে এটা আছে এটাও দিতে পারো, সেম জিনিস, ভিন্ন কিছু না। তারপর তোমাদের আছে এখানে এখান থেকে একটা খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন। আর ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব করে তাকে বলে ট্রান্সজেনিক জীব। এই সংজ্ঞা দুইটা একটু পড়ে নিবা। এখানে তোমাদের বইতেও আছে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির ধাপ, ওইটাও পড়তে পারো, আমারটাও পড়তে পারো। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, এগুলো খুব সুন্দর করে তোমাদের বইতে দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ে নিতে হবে, বুঝলে? আর এই অধ্যায় স্কিপ করার কথা তো চিন্তাই করবে না। এই অধ্যায় তোমার কিন্তু প্রশ্ন আসে না ঠিক, কিন্তু যদি চলে আসলে কিন্তু এই অধ্যায় বাদ দেওয়া যাবে না। এগুলো থেকে এই যে আমি যেগুলো পড়াইলাম, পরীক্ষা তুমি গাইড খুলে দেখো এইসব জিনিসে আছে। আর কয়েকটা সংজ্ঞা পড়ে নাও, খুব কঠিন কিন্তু না। এই সহজ অধ্যায়টা পড়ে যদি তোমার ভাগ্য ভালো থাকে, এই অধ্যায় থেকে যদি চলে আসলো,
তুমি হাতছাড়া করলে কিন্তু আফসোস করবে, ঠিক আছে? তাই কষ্ট করে একটু সময় নিয়ে আমার ক্লাসটা বা যেখানে তোমার সুবিধা হয়, যেটা ভালো লাগে একটু কষ্ট করে পড়ে নিও, ঠিক আছে? আর এই যে ব্যবহারগুলো তো আমি পড়াই দিলাম না। ব্যবহার কি পড়াবো? এই শস্য উন্নয়ন এইটা সেটা এইগুলো দেওয়া আছে। বইতে সুন্দরভাবে দেওয়া আছে, একটু পড়ে নিবে। ঠিক আছে? আর এই যে বিটি কটন, তারপর আরো বিভিন্ন কিছুর নাম দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখবে। এমসিকিউ তে কিন্তু এগুলো থেকে আসে। তুমি সিকিউ স্কিপ করতে পারবা। এমসিকিউ কি স্কিপ করতে পারবা? তাই কষ্ট করে একটু দেখে নিতে হবে। ঠিক আছে? আজকে এখানেই রইলো। আল্লাহ হাফেজ।